আমাদের বাড়িতে 10টার মধ্যেই সকালের রান্না একদম কমপ্লিট হয়ে যায়। বলতে গেলে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে যায়। তার কারণ বড়দা সকাল সকাল খেয়ে বেরোয়, আবার খাবারও নিয়ে যায় দুপুরের জন্য। সেই জন্য টিফিনের খাবারও বানাতে হয়। আবার দুপুরে আমরা যা যা খাবো সেটা একবারেই মা বানিয়ে নেয় সকালে, নাহলে আবার দুপুরে অন্য খাবার রান্না করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে দুপুরে অন্য কিছু খেতে ইচ্ছা হলেও সেগুলো মা বানিয়ে দেয় বা আমরা নিজেরা বানিয়ে খাই। অনেক সময় আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বড়দার জন্য অল্প করে বানিয়ে দেয়, আর সেটাই বেশিটা দুপুরবেলা আবার বানিয়ে নেওয়া হয়। বড়দা আগে বেরোয়, তারপর আমার হাজব্যান্ড বেরোয়। সেই জন্য প্রথমে বড়দার খাবার রান্না করার পর হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয়, তুমি কি টিফিন নেবে? আদৌ তো যদি টিফিন নাও, কি টিফিন নেবে, সেই হিসেব মতন খাবার আমি বানিয়ে দিই। আজকেও সেমভাবে বড়দা অফিসে বেরিয়ে যাওয়ার পর মাকে জিজ্ঞেস করলো, কি রে দুপুরবেলা কী খাবি, ডিমের কালিয়া খাবি? তাহলে ডিমের কালিয়া রান্না করে দিই। তখন আমার হাজব্যান্ড তো রেগে গিয়ে বলছে কি, তুমি সকাল থেকে রান্না করবে নাকি, এদেরকে দিয়েও কিছু একটা করাও। আমি তখন বললাম যে হ্যাঁ বাবা, বলতে হবে না, মা না বললেও আমি রান্নাটা করতামই আজকে। তো আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের কালিয়া। আমি একদম নিজের মতন করে ডিমের কালিয়াটা বানিয়েছি। হ্যাঁ, তবে সেই সবজি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো, সেই কারণে ঝোলের কালারটা একটু লালচে লালচে, বেশি লালচে লালচে হয়ে গেছিলো। তার জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী সবার কাছে। হ্যাঁ, ঝালটা কিন্তু একদম ঠিকঠাকই ছিল। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না কখনোই, সেই কারণে ঝালটা বেশি হয়নি। আজকে আমার রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল। এই পদ্ধতিতে রান্না করে আমার ডিমের কালিয়াটা খুব একটা ভালো লাগেনি খেতে। এই ভিডিওটা দেখে সবাই এই পদ্ধতিতে রান্না করে আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে যে কার কেমন লেগেছে এই পদ্ধতিতে রান্নাটা করা। তাহলে চলো দেরি না করে দেখা যাক কিভাবে আমি ডিমের কালিয়া বানালাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তাহলে দেরি না করে চলো দেখা যাক কিভাবে আমি ডিমের কালিয়াটা বানালাম আজকে। এইখানে দেখো, আমি 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়েছে শাশুড়ি মা। আলু কেটে নিয়েছি, আলুটাও কেটে দিয়েছি শাশুড়ি মা। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি কেটেছি। আর এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, আর আদাটা কুচি কুচি করে নিয়েছি। তার কারণ আজকে আমি শিল নোড়াতে বাটবো এই মশলাটাকে। ডিমটার মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিমের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম, এতে করে ডিমের মধ্যে একটুখানি নুনটা ঢুকে যায়। ডিমটা আজকে সামান্য কেটে দিইনি, একদম লাস্টে ঝোলে দেওয়ার সময়, মানে ঝোলে দেওয়ার পরে ডিমটাকে সাইড থেকে একটুখানি কেটে দিয়েছিলাম, যাতে ভেতরে নুনটা ভালো করে ঢোকে। এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ছেড়ে ছেড়ে ভেজে নেব। जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना पाए रे, सुबह पे जो मोह माया नमक लगाए। 7টা ডিমে একসাথে কড়াইতে ঢেলে দিয়েছি। এইবারে দেখো, ডিম যেই বাটিটার মধ্যে মাখিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সেখানে আরেকটুখানি সামান্য নুন আর হলুদ অ্যাড করে আলুটাকে দিয়েও আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। फतेह करे गिले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, सुबह पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে, দিশাহারা। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, একদম অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবার সব কটা ডিম আমি কড়াই থেকে তুলে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভাজা বসিয়ে দেব। আর কড়াইতে আলুগুলো ভাজা বসানোর সময় আমি কড়াইতে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে সাদা জিরে, গোটা সাদা জিরে কয়েকটা আমি কড়াইতে ফেলে দেব ফোড়নের জন্য। সাদা জিরে কটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে তারপরে কিছুটা নুন দিয়ে, হ্যাঁ নুনটা আমি এখানে অ্যাড করিনি, তার কারণ আগে আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম, সেই জন্য পরে আর নুনটা দিইনি। ওইভাবেই আলুটাকে আমি কড়াইতে সিমে করে ঢাকা বসিয়ে ওই রসুন আদা আর লঙ্কাটাকে পেস্ট করব শিলনোড়াতে। চলা যায় রে, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना पाए रे, सुबह पे जो मोह माया
জানে না তাই রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। আমি শিলনোড়ার মধ্যে পুরো জিনিসটাকে নিয়ে প্রথমেই বাটতে শুরু করি না। প্রথমে আমি রসুন আর আদাগুলোকে সাথে কাঁচা লঙ্কা বা যাই থাক না কেন সেটাকে প্রথমে একটু থেঁতো করে নিই, এতে করে বাটার সময় ছিটকে ছিটকে এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেটাই করে নিচ্ছি প্রথমে। এরপরে আমি ভালো করে মিহি করে বেটে নেব, কিন্তু বাটার ভিডিওটা আমি করতে পারিনি, সেই কারণে থেঁতো করার ভিডিওটাই আমি করেছি। রে সুবা পে জো মোহ মায়া নমক লাগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। আমার থেতো করা কমপ্লিট মশলাটাকে। এবার দেখো ঢাকনাটা উল্টে দিচ্ছি যে আলুগুলো একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটা আলুকে কেটে দেখলাম খুব ভালো করেই গলে গেছে, একদমই নরম হয়ে গেছে। এরপরে যখন আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে কষাবো আরও বেশি নরম হয়ে যাবে, আর আলুর কিছুটা অংশ গলে গলে ঝোলের মধ্যে পড়ে গেলে ঝোলটা একটুখানি বেশ ঠিকই ভাব আসবে। আর এই দেখো আমি পেস্ট করেছি মশলাটাকে, লঙ্কার যে ছিলকাগুলো সেগুলো কিছুটা রয়ে গেছে। আমি দুবার করে বাটলে পরেও আমার এই ছিলকাটা একটুখানি রয়েই যায়। এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর মশলা পেস্টটাও আমি দিয়ে দিলাম রান্নার মধ্যে। এবার আর বেশি কিছু না, এটাকে এইভাবে কষাতে হবে। যদি মনে হয় যে লবণ লাগবে বা হলুদ লাগবে সেটা আমি পরে অ্যাড করে নেব। এই দেখো মনে হচ্ছে একটু হলুদ লাগবে, সেই জন্য আমি একটু হলুদ আর লবণ অ্যাড করে নিচ্ছি। এবার এটার মধ্যে জল দিয়ে কষাতে হবে, না হলে পরে জিনিসটা পুরো শুকিয়ে কড়ার মধ্যে আটকে যাবে। সেই জন্য আমি পাশের কেটলিতে একটুখানি গরম জল বসিয়ে দিলাম। कोई उछाले जिया नहीं गेंद लागे, माटी को यू चंदन सा माथे पे सजाए रे, सुबह पे जो मोह माया नमक लगाए रे। এবার দেখো আমি একটু এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। এখানে লঙ্কার গুঁড়োটা আমি এখন বুঝতে পারিনি যে একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো। একদম লাস্টে যখন পুরো রান্নাটা তৈরি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তরকারিটা একেবারেই লাল হয়ে গেছিলো। কেমন বোকা মনটা রে। আজকে কেটলির জলটা আর ফোটাইনি, গরম হওয়ার পরই বন্ধ করে দিয়েছিলাম, কারণ কড়াইয়ের মিশ্রণের জলটা একদম শুকিয়ে গেছিলো। এর থেকে বেশি ওয়েট করলে, মানে কেটলির জল ফোটা অবধি ওয়েট করলে এটা পুড়ে কড়াইতে লেগে যেতে পারে। ওই জন্য গরম জলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপরে আমি এক্সট্রা কোনো মশলাই আর ইউজ করিনি আজকে, গরম মশলাও দিইনি আজকে। আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো লাস্টে ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। কারোর যদি মনে হয় আরেকটু পাতলা করবে তো সেক্ষেত্রে তারা আরেকটুখানি জল অ্যাড করে নিতে পারো। আর যদি কারোর মনে হয় যে এটা একটুখানি শুকনো শুকনো খাবে তাহলে পরে আরেকটু টানিয়ে নিতে পারো। আর পেঁয়াজগুলো আজকে আমি শক্ত শক্তই রেখেছিলাম একদম। আর এই দেখো আমি পরে আরেকটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম, তার কারণ তরকারিটা যখন আমি নামিয়ে রাখবো তখনই সঙ্গে সঙ্গে বাটির মুখটা আমি ঢেকে দেবো না। তাহলে পরে কি হয়, অনেক সময় তরকারি বা যে কোনো খাবারই গরম অবস্থায় ঢেকে রাখলে পরে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে কিছুটা সময় তরকারির বাটির মুখটা খোলা রেখে দিতে হয়, যাতে যে বাষ্পটুকুনি বেরোনোর থাকে সেইটুকুনি বেরিয়ে যাওয়ার পরে মুখটা ঢাকা দিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে হয় কি যে আলুর মধ্যে বা ডিমের মধ্যে বা কোনো তরকারি করলে সেই তরকারির যে উপাদানটা রয়েছে সেগুলোর মধ্যে লবণগুলো ভালো করে ঢুকে যায়। আর আমার আজকের কালিয়াটাতে লবণের পরিমাণটা একটুখানি বেশি হয়েছিল, সেই জন্য আমি চেয়েছিলাম যাতে ডিমের ভেতরে লবণগুলো একটু ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য ডিমটা আমি পরে খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছিলাম। দুপুরবেলা যখন ভাত খাচ্ছিলাম তখন কিন্তু লবণ একদমই ঠিকঠাক লেগেছিল তরকারিটাতে। এই দেখো আমার ডিমের কালিয়া একদম তৈরি। কালারটা অতটা বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু সামনে থেকে ভীষণ লাল লাগছিল। কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরবর্তী আপডেটগুলোর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা যেটা আমি প্রথমেই বলেছিলাম, আজকের কালিয়াটা আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি তার কারণ হচ্ছে আলু আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি আদা রসুন পেস্টটা
দিয়েছিলাম। যদি ওটাকে আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে আমার মনে হয় যে কালিয়ার গন্ধটা আরও বেশি সুন্দর হতো। যাই হোক, তোমরা দুভাবেই ট্রাই করে খেয়ে দেখো।